8টি বিভাগ 64 জেলা 500 উপজেলা 4.5 সহস্রাধিক ইউনিয়ন 87,000 গ্রাম। লাখো শহীদের রক্তে লেখা বাংলাদেশের নাম। চলো ঘুরে আসি বাংলাদেশ হৃদয়ের টানে, চলো দেখে আসি বাংলাদেশ জেগে রাখি প্রাণে। ভিশন ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমরা মূলত কথা বলছি পর্যটন শিল্পের অতীত নিয়ে, অর্থাৎ আজকে থেকে 2-3 দশক আগে পর্যটন অবস্থা কেমন ছিল। 2-3 দশক অর্থাৎ 25-30 বছর আগের পর্যটন অবস্থা কেমন ছিল তা জানার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের স্বত্বাধিকারী জনাব আমিনুর রহমান ভূঁইয়া। আজকে আমরা আমিনুর রহমান ভূঁইয়া সাহেবের কাছে শুনব ওনার অতীত অভিজ্ঞতা এবং বর্তমানের পথ চলা। আসসালামু আলাইকুম। 10 দিগন্ত অনুষ্ঠানটা একটি পর্যটন বিষয়ক অনুষ্ঠান এবং মিস্টার আবু রায়হান সুমন সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছে পর্যটন বিষয়ক আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন দেখার জন্য এবং শোনার জন্য, আমি আশা করব সবাই মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। জনাব আমিনুর রহমান ভূঁইয়া, আমরা তো গত পর্বে আপনার সাথে কথা বললাম যে আপনি কিভাবে ইন্ডিয়া, নেপাল, ভুটান দেশগুলো ভ্রমণ করেছেন, আবার ইন্ডিয়ার একদম মানে বাস নিয়ে সারা ইন্ডিয়া ঘুরেছেন, এরকম গল্প শুনলাম। তো এখন এই জায়গা থেকে এই পর্বে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে মানুষ তো নানা রকম ব্লগ দেখে, ফেসবুক, ইউটিউব, নানা রকম জায়গা থেকে তথ্য সংগ্রহ করে ট্রাভেল ডিসিশন নেয়। আপনাদের ওই সময়ে জি, তো আপনারা যেটা বলতেন মানুষ সেখানে যেত, নাকি মানুষও এসে আপনাদেরকে ট্যুরের কিছু গাইডলাইন দিত, বা আপনারা ওই সময় আসলে প্যাকেজ ডিজাইন করতেন কীভাবে? আমরা প্যাকেজগুলি তখন আমাদের তো কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান ছিল যাদের সাথে কাজ করব। জি জি। নেপালে ছিল, ভুটানে ছিল, ইন্ডিয়াতে ছিল। তো ইন্ডিয়া যার সাথে কাজ করতাম বা নেপাল যাদের সাথে কাজ করতাম তাদেরকে বলে দিতাম যে তোমাদের ওই রুটে কোনো প্যাকেজ থাকলে আমাকে দাও, এবং সেটা এত দিনের হতে হবে, এবং সেটার মধ্যে কী কী থাকতে হবে সেটা একটা ধারণা দিয়ে দিতাম যে তোমরা তো ইন্ডিয়ান নাগরিকদের জন্য এই সার্ভিস দাও, এইভাবে খাবার দাবার দাও, কিন্তু আমাদেরটা কিন্তু একটু ভিন্ন হতে হবে। আমাদের টুরিস্টরা আবার ওইটা পছন্দ করে না, তারা চায় একটু সার্ভিসটা একটু বেটার চায়। হ্যাঁ, তোমরা তো একটু ইকোনমি দাও, কিন্তু আমাদের টুরিস্টরা একটু ইকোনমি পছন্দ করে না, তারা একটু বেটার চায়, তোমরা সেভাবে দাও। তারা সেভাবে মডিফাই করে আমাদেরকে প্যাকেজটা দিত। তখন তাদের থেকে প্যাকেজটা পেয়ে যেতাম, তখন আমরা আমাদের লোক নিয়ে ইন্ডিয়াতে চলে যেতাম আমরা। হ্যাঁ, বাই বাসে বা বাই এয়ার খুব কম হতো, বাসে বেশি হতো। আমরা বেশিরভাগ ইউজ করতাম হরিদাসপুর বর্ডার, যেটা বলে যে পেট্রাপোল। আর আরেকটা ইউজ করতাম আমরা আমাদের শিলিগুড়ি যাওয়ার জন্য বা দার্জিলিং যাওয়ার জন্য হলো আমাদের এখান থেকে যে এই একটা বর্ডার আছে না এদিক দিয়ে, এই যে শিলিগুড়ির এখানে যাওয়ার জন্য বুড়িমারি, হ্যাঁ বুড়িমারি চ্যাংরাবান্ধা, এই বর্ডারটা আমরা ইউজ করতাম। এভাবে আমরা যেতাম। আর বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং প্যাকেজ তো আমরা কোনো খুব কম আছে যে আমরা ইন্ডিয়ান কোনো কাউন্টার পার্ট দিয়ে করিয়েছি। হ্যাঁ, একটা গ্রুপ করিয়েছিলাম, সেটাতে আমার 80 জন লোক ছিল। সেটা ভাবলাম যে না, ওরা একটা কর্পোরেট গ্রুপ, এটা যদি কোনো 80 জনের গ্রুপ মেনটেন করাটা কঠিন। হ্যাঁ, এখন আমি যদি আমার নিজস্ব তত্ত্বাবধানে নেই, দেখা যাবে কি একটা গাড়ি আরেক দিকে চলে গেছে, তখন গাড়িটাকে আবার খুঁজে পাবো না আমি। এই জন্য আমি ওখানকার যেটা ভালো কোম্পানি আছে তার সাথে যোগাযোগ করলাম, করে তাদেরকে বললাম গাড়ির সিরিয়াল নাম্বার দিয়ে রাখবো বর্ডারে, 1, 2, 3, 4, 5, 6 ছিল। এভাবে এরা আমাদের লোকগুলি ওই এক গাড়িতে 8 জন করে ছিল, প্রত্যেকের নাম দিয়ে দিতাম যে বর্ডারে তোমরা এই 1 নম্বর গাড়িতে এতজন বসবা, 2 নম্বর গাড়িতে এতজন বসবো। সেভাবে বাস ট্যুরটা খুব সুন্দর হলো। আর ভদ্রলোকও খুব এক্সপার্ট, সেও এখন বলতে গেলে ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার যে ট্যুরিজম লাইনে। হ্যাঁ, তো তার সাথে আমরা কাজ করছি বড় কর্পোরেট গ্রুপগুলি নিয়ে। আর যখন ছোট ছোট গ্রুপ ছিল 10 জন, 20 জন, 30 জন, এগুলি আমরা আমাদের গাইড দিয়ে আমরা পাঠাতাম দার্জিলিং, শিলিগুড়িতে, কারণ ওখানকার হোটেলদের সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর এমন তো না যে দার্জিলিং অনেক দূরে, শিলিগুড়ি পরে দার্জিলিং 4 ঘন্টা জার্নি। হ্যাঁ, শিলিগুড়িতেও ঢাকার থেকে বাস এখন সরাসরি যায়, তখন তো সরাসরি বাস যেত না, কিন্তু বাস না গেলেও আমরা ঢাকার থেকে বুড়ি পর্যন্ত বাসে চলে যেতাম। আর বুড়িমারি থেকে আবার ট্যাক্সিতে করে বা জিপে করে আমরা শিলিগুড়ি চলে যেতাম।
শিলিগুড়ি থেকে গাড়িতে করে বা ট্যাক্সিতে করে জিপে করে আমরা দার্জিলিং চলে যেতাম, 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি। তো এগুলি খুবই ইজি, যার জন্য এখানে আমরা কোনো অন্য কোম্পানির দায়িত্ব নিতাম না। হ্যাঁ, আর কিন্তু যেখানে নাকি আমাদের ক্যালকাটা ভিত্তিক কোম্পানিগুলি আমরা নিতাম, যেটা নাকি দিল্লি, আগ্রা, আজমির, জয়পুর, ওই সময় ওইখানে আমরা ইন্ডিয়ান কোম্পানির সাপোর্ট নিতে, কারণ যেহেতু ট্রেনের টিকিটের ব্যাপার আছে, ট্রেনে লোকগুলিকে ওঠাইতে হবে। আবার ক্যালকাটা স্টেশন কিন্তু অনেক ভিড়, সাংঘাতিক, লক্ষ লক্ষ লোক যাতায়াত করে ওই ট্রেন স্টেশন দিয়ে, এরকম যাতে মানুষ হারায় না যায়, সেই জন্য আমরা ওই কোম্পানির দায়িত্ব নিতাম বা তাদেরকে দায়িত্ব দিতাম। বললেন যে আপনি ইন্ডিয়া, নেপাল, ভুটান বিভিন্ন দেশে যে আপনারা কাউন্টার পার্টের সাপোর্ট নিতেন। জি জি। তো এখন যেমন একটা সময় আছে যে বিভিন্ন অ্যাসোসিয়েশন মেম্বারদের ওয়েবসাইটে গেলে বিভিন্ন কাউন্টার পার্টের তথ্য পাওয়া যায়, হোটেলের পাওয়া যায়। তো ওই সময় তো ওয়েবসাইটে তো অ্যাভেলেবেল ছিল না, তাহলে আপনারা এই কাউন্টার পার্টের সাথে যোগাযোগ করতেন কিভাবে, বা তাদের সাথে একটা তো মিনিমাম একটা তো যোগাযোগ করতে হতো, তাদেরকে সিলেক্ট করতেন কিভাবে? হ্যাঁ, ওই যে একটা রেফারেন্স লাগে। যেমন কলকাতাটা নিয়েছি আমি, কলকাতা যাওয়ার পরে, হ্যাঁ, ওটার নামটা বলে দেই মনার্ক ট্যুরস, মনার্ক। হ্যাঁ, ওরা বেশিরভাগ স্টুডেন্ট গ্রুপ নিয়ে কাজ করে এবং ট্রেনের কাজটা করে বেশি। ট্রেন যে জার্নিগুলি হয় তাদের থেকে তারা ট্রেনের টিকিটটা ম্যানেজ করতে পারে। হ্যাঁ, প্রতিটা জায়গায় কিন্তু কিছু কিছু লোক আছে যারা নাকি কিছু স্পেশালিস্ট। হ্যাঁ, তো সেই জন্য মোনাকের সাথে আমরা ইন্ডিয়ান কাজগুলি করতাম। তাই তাদের অ্যাড্রেস আমরা ইন্ডিয়াতে যাওয়ার পরেই কোনো এক বিজ্ঞাপনে পেয়েছিলাম। আপনি একটা গল্প বলছিলেন যে ভ্রমণ একটা গাইড কিনছিলেন। হ্যাঁ, গাইড কিনছিলাম। ওটাতে না থাকলেও বর্তমান একটা পত্রিকা আছে ইন্ডিয়াতে। আচ্ছা। আবার আরেকটা আছে, এখন সবসময় এটা বের হয়, বর্তমানটা এখনো বের হয়, কিন্তু আরেকটা আছে আমাদের বোধহয় খুব সম্ভব, সেটা ভুলে গেলাম কি যেন। তো একটা কোনো প্রিন্টিং একটা কোনো কিছু থেকে আপনারা তাদের সার্ভিস খুবই ভালো, কোনো সমস্যা নাই। এখনো তারা ওই এখানে একটা কথা আছে, যার সাথে মনাকের সাথে কাজ করতাম সে বাংলাদেশে একবার আসছিল। এর আগে আমি অন্য কোম্পানির সাথে কাজ করেছি, কিন্তু মনাকের সাথে যখন কাজ করি সে তার 2 পার্টনার নিয়ে বাংলাদেশে একবার আসছিল। তা আমার অফিসে আসার পরে আমি তাদের গল্প শুনলাম যে তারা এই 3 পার্টনার তখনকার সময়ে প্রায় 20 বছর একসাথে কাজ করতেছে। তা আমার কাছে একটু অবাক লাগলো, পার্টনারশিপ 20 বছর একসাথে কাজ করা, তাও আবার ট্যুরিজম সাইডে, অনেক বড় ব্যাপার। তখন চিন্তা করলাম যে যদি তারা 20 বছর কাজ করে থাকে, আবার লোকগুলোর সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং দেখলাম, তাহলে তাদের সাথে কাজ করা যায়। এই কারণে আমার তাদের সাথে কাজ করার আগ্রহটা বেড়ে গেল, যে তাদের, কারণ পার্টনারশিপ বিজনেস স্যাক্রিফাইস জিনিসটা থাকা লাগে। তো তারা যদি 20 বছর যদি 3 পার্টনার একসাথে থাকতে পারে, তাহলে তাদের মধ্যে স্যাক্রিফাইস মেন্টালিটি আছে, বুঝতে হবে। তাই সেই জন্য আমি তাদের সিলেক্ট করলাম, না তাদের সাথে কাজ করা যায়। তাদের সাথে কাজ করার পরও আরও অনেক শত শত কোম্পানি আমাদের সাথে কাজ করতে আসছে বা এসেছে ঢাকায়, বা আমরা কোনো একটা মেলায় গেলে, কিন্তু আমরা কোথাও কিন্তু রেট কম পেলেও আমরা চেঞ্জ করি নাই। আমাদের একটা স্বভাব কি, কাউকে আমরা চেঞ্জ করবো না যতক্ষণ তারা সে ভুল না করবে। কেউ যদি বলে যে ওই কোম্পানিকে বাদ দিয়ে দেন, আমি আপনাকে অর্ধেক দামে জিনিসটা দেবো, আমি কিন্তু কখনোই এটা করব না। তার মানে রেট কম পাওয়ার জন্য আমি অন্য কোম্পানিকে বেছে নিব, সেটা আপনি রেটের চেয়ে কোয়ালিটিটাকে গুরুত্ব দিয়ে আসছেন বেশি। আচ্ছা, কিন্তু নেপাল, ভুটান এখানে কাউন্টার পার্ট কেমনি ঠিক করলেন? হ্যাঁ, নেপালের একটা মানে প্রশ্ন আছে। যখন আমি নেপালের প্রথম বিজ্ঞাপন দিলাম, তখন কিন্তু নেপাল একসময় ছিল আমাদের কাছে খুব আকর্ষণীয়। কারণ কি, ভারতও তো আমাদের পাশের দেশ, ভারতে অনেকে যেতে পারছে, কিন্তু নেপালে কিন্তু অ্যাভেলেবেল এত প্লেন জার্নি ছিল না। হ্যাঁ, তো মানুষ ভারতের পরে নেপালে যাবে, তা আবার ভারতের উপর দিয়ে, এখানে ইন্ডিয়ান ভিসার ব্যাপার আছে, আবার নেপালে যাওয়ার পরে আবার একটা ভিসা নিতে হবে যেমন ইন্ডিয়া ফেরত আসার জন্য। এখানে একটা জটিলতা আছে। তো স্বাভাবিকভাবে কিন্তু মানুষ যারা না ফ্যামিলি ট্যুর করে বা একা যেতে চায়, তারা কিন্তু এত জটিলতা যেতে চায় না। ভাবলো যে না, ঘুরবো, হয়তো বা ইন্ডিয়া বন্ধু গেছে, কিন্তু সে কখনো কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে নেপাল যেতে চাইবে না, যেহেতু এখানে যেহেতু আরো ভিসা জটিলতা আছে। আর বাই এয়ারে গেলে তখন তো খরচটা বেশি, মানুষ চিন্তা করতো যে এত খরচে যাবো। হ্যাঁ, তাই সেই জন্য আমরা তখন তাদেরকে নেপাল নিয়ে গেছি, এবং নেপালটা তাদের কাছে তখন একটা আকর্ষণীয় পেয়েছিল। আর এই কোম্পানি নেপাল কাজ করে, তারা তো অনেক মানে খুব দামি কোম্পানি, বড় কোম্পানি। হ্যাঁ, বড় কোম্পানি, দামি কোম্পানি, তাদের অনেক নলেজ আছে। হ্যাঁ, এটাই ভাবতো বেশি। তো যাই হোক, আমি কীভাবে শুরু করলাম, আমার ইন্ডিয়াতে যার সাথে কাজ করি শিলিগুড়িতে, ওই ভদ্রলোককে আমি বললাম যে আমার নেপালে একটা গ্রুপ যাবে। তখন সে নেপালের এক ট্যুরিজম কোম্পানি আছে, নামটা ভুলে গেছে কোম্পানির নাম, কিন্তু ব্যক্তির নাম এখনো মনে আছে, গৌতম মানান্দার। আচ্ছা। হ্যাঁ, গৌতম মানান্দারকে সে বলে দিল তাদের ফোনের মাধ্যমে
যে গৌতম মন্ডলকে এটা সে ওই যে ইন্ডিয়ার যে লোকটা আছে না তার বন্ধু, মানে ইন্ডিয়ায় আপনার যে কাউন্টার পার্ট শিলিগুড়িতে, তো ওর বন্ধু হলো গৌতম মানান্দার নেপালের। তখন আমাকে সেই ব্যক্তি কাজটা আমাকে করে দিল, উনি একটা লিংক করে দিলেন ইন্ডিয়া থেকে নেপালের সাথে, যেহেতু আপনারা বোধহয় কাকর ভিটা বা এই দিতে যেতাম আমরা। এবং গৌতম মানান্দ খুবই এখন মানে কিছুদিন আগে আমি একটা ফেয়ারে গেলাম, তো একজন এখানকার এই যে কয়েকদিন আগে যেটা নাকি সেরাটনে হলো না, একটা ফেয়ার না সোনারগাঁয়ে হলো না কয়েকদিন আগে, তো সেখানে দেখলাম যে এক ভদ্রলোক আমাদের এই টপারেরই, ওনার একটা স্টলের মধ্যে উনি একটা ভালো হোটেলের একটা মানে এজেন্সি নিয়েছে এবং ওখানে বেশ কিছু নেপালি লোক, তো নেপালি লোকদের সাথে আমার পরিচয় করা দিল। তাই আমি বললাম যে আমি তো অনেক বছর আগে নেপাল গিয়েছি বলতে আসলে বলতে কি নেপাল আমি 40 বার গেছি। আচ্ছা, হ্যাঁ 40 বার গেছি। তাই সে তো ঘাবড়াই গেল, 40 বার, আরে বাবা। হ্যাঁ আমি পোখরা গেছি বোধহয় খুব সম্ভব 25 বার পোখরা। আচ্ছা, সেগুলো পোখরা তো আমি জীবনে হয়তো 2 বারে বেশি যাইনি। সেই লোক বলতে নেপালি, সে কাঠমান্ডু থাকে। হ্যাঁ, মানে তারা দরকার ছাড়া তো আসলে অত দূর যায় না। তো যাই হোক, তো সে আমি বললাম যে বললো যে আমি কোন কোম্পানির সাথে তখন কাজ করতাম বেশিরভাগ, আমি গৌতম মানান্দার, তো কোম্পানির নাম ভুলে গেছি, কি লিঙ্ক ছিল নামটা, কিন্তু ব্যক্তির নাম মনে আছে আমার, গৌতম মানান্দার। হ্যাঁ, সে বলে সে তো ইন্ডিয়ান আর নেপালি ট্যুরিজম বোর্ডের একজন ডিরেক্টর এখন। আচ্ছা, হ্যাঁ, সে একজন ডিরেক্টর, তার বয়স হয়ে গেছে, সে ডিরেক্টর, খুব ভালো লোক। হ্যাঁ, তো এই আর কি ঘটনা। নেপালের অনেক হিস্ট্রি আছে আমার, যে মাওবাদী আন্দোলন যখন হয়েছে, মাওবাদী আন্দোলন কিন্তু 10 বছর ছিল, জানেন কিনা জানি না, নেপালে অত আমার ধারণা নাই। হ্যাঁ, মানে নেপালে তো রাজতন্ত্র ছিল এক সময়, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে আনার জন্য একটা যুদ্ধ হয়েছে তাদের মধ্যে, গৃহযুদ্ধ। সেটা হলো মাওবাদীদের সাথে। মাওবাদীরা ছিল একটু কমিউনিজম লাইনের। আচ্ছা, এই মাওবাদীরা 10 বছর ক্ষমতায় ছিল। 10 বছর ক্ষমতা থাকাকালীন তারা তাদের নিজস্ব প্রক্রিয়ায় দেশ চালাইছে। আচ্ছা, এখন আমরা তো নেপাল যাইতেই হবে, আমরা তো ট্যুরিজম বন্ধ করতে পারবো না, আমার ইনকামই বন্ধ করতে পারবো। যেমন আমার বাবা লয়ার ছিল, বাবা যদি কেউ যদি বলে আপনি ল যায় না, কোর্টে যায় না, বাবাকে কোর্ট ছাড়া বন্ধ করতে পারবে না, ইনকামের রাস্তা তো ঠিক রাখতে হবে। তা আমি তো আমার পেশা নিয়ে থাকতে হবে। তা আমি বিজ্ঞাপন দিয়েছি, মানুষ হয়েছে, যাইতে হবে। কঠিন সময় আমরা গিয়েছি, দেখি যে বর্ডার দিয়ে দেখলাম যে কালকে হয়তো এই রাস্তাটা বন্ধ, কালকে ভিটার পরে যে মেইন রাস্তাটা এটা বন্ধ, মানে ওরা বোধহয় বন্ধ। হ্যাঁ, তখন আমাদের যে কাউন্টার পার্ট ছিল নেপালের অংশে, সে বলতে যে দাদা আমরা বন্ধ হয়েছে তাতে কোনো সমস্যা নাই, আমরা অন্য বিকল্প ডাইভার্ট রুট দিয়ে যাব। একবার ডাইভার্ট রুট দিয়ে যাওয়া শুরু করলো, এই রুট দিয়ে কখনো যাই নাই। হ্যাঁ, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর যে রুটটা দিয়ে নেপালের কাঠমান্ডুর সাথে লিঙ্ক, এটা একটা বলা যায় সমতল রাস্তায়। এটা জাপানি ডোনেশনের রাস্তাটা হয়েছে। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর ছিল, প্রায় 600 কিলোমিটার। হ্যাঁ, 600 কিলোমিটার, প্রায় 20 ঘন্টা জার্নি লাগে। এই কাকরভিটার থেকে আপনার কাঠমান্ডু পৌঁছতে 20 ঘন্টা লাগে। আর ওই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, কিন্তু এটা পাহাড়ের উপর রাস্তা, পাহাড়ের উপর দিয়ে। হ্যাঁ, ওটা দিয়ে আমি গেলাম ওবার যখন। আপনি আপনার সাথে টুরিস্টদেরকে নিয়ে ওপাশে, হ্যাঁ, তারা ভয় পায় নাই? কিছু করার নাই, এখন তো ভয় তো পাবি, কিছু হলে ভয় পেলেও তো এটা একটা আলাদা শিহরণ, একটা এক্সট্রা নলেজ বাড়লো। না মানে এরকম হয়েছে কিনা যে ভাই আমি ট্যুরে যাবো না, আমি ফেরত যাবো? না, এরকম হয় নাই, এরকম হয় নাই। আর সবার প্রতি আমাদের একটা আস্থা ছিল, আর সবাই আমাদেরকে খুব বিশ্বাস করতো, যেহেতু আমরা দীর্ঘদিন কাজ করতেছি, যে ভাই তো সাথে আছে। কারণ আপনি সাথে আছেন, এটা তাদের জন্য একটা অনেক বড় শক্তি। হ্যাঁ, শক্তি। সেইভাবে আমরা গিয়েছি। এরকম নেপালে অনেক হিস্ট্রি আছে। আরেকটা হিস্ট্রির কথা বলি, নেপালে আমরা গেলাম, কাঠমান্ডু ফিরতেছি, পোখরা হইয়া কাঠমান্ডু ফিরতেছি, না পোখরা হয়ে আমরা ফিরতেছি, তখন কাঠমান্ডু গেলাম। কাঠমান্ডু থেকে আমরা ঢাকার দিকে ফিরবো, কিন্তু পথে একটা জায়গা আছে যেখানে আমরা রাত্র থাকবো। আচ্ছা, হঠাৎ করে আমাদের নেপালি গাইড বলল যে দাদা ওঠেন, 3টা বাজে তখন, রাত 3টার দিকে। আচ্ছা, কি হয়েছে? ওই যে আমাদের তো ওই যে মাওবাদীরা তো আন্দোলন ডাক দিয়েছে, আমরা যেখানে আমরা আছি এখন বর্তমানে যে হোটেলে, সেই হোটেলটা এই ডিস্ট্রিক্ট, এটা একটা ডিস্ট্রিক্ট, রাস্তার উপর হলো আরেকটা ডিস্ট্রিক্ট, তো এই পারে হবে, বন্ধ হবে। হ্যাঁ, সকাল
6টার থেকে বন্ধ। মানে এগুলো সব খালি করে দিতে হবে। হ্যাঁ, তো এখন 6টাতে বন্ধ হলে কী করতে হবে, আমরা ওই পাশের অন্য হোটেল, ওই পারের আরেক হোটেলে চলে যাবো। আচ্ছা আচ্ছা। 3টার সময় ডাক দিচ্ছে আমার গেস্টের সবাই, 3টার সময় যে তারা ডাক দিয়েছে, এখন আমরা তো করতেই হবে, নাহলে তো সমস্যা হবে। হ্যাঁ, তাহলে আমরা ওই দিনটা আমরা কোনো কাজ করতে পারবো না, তাহলে আমরা আটকে যাবো। তাহলে আমরা চলো যাই, রাত 3টার সময় ডাক দিয়ে আমাদেরকে আবার অন্য হোটেলে নিয়ে গেল গাড়ি দিয়ে, হয়তো আর 2 কিলোমিটার দূরে। আমরা এটাকে ইজিভাবে নিচ্ছি। হ্যাঁ, কারণ আমরা তো জানি এখানে মাওবাদীর আন্দোলন, এখানে যদি তাদের সাথে বিরোধিতা করলে তো হবে না। হ্যাঁ, এখানে তাদের মানে ওই সময় অন্য পর্যটন স্পটগুলো তো আর বন্ধ ছিল না। না, ওই সময় বন্ধ ছিল না, কিন্তু এরকম মাঝে মাঝে সিচুয়েশন পড়তে হয়েছে আমাদেরকে। আর একটা সিচুয়েশন সবসময় পড়তে হয়েছে, সেটা হলো একবারে কাকরপিঠাতে যখন আমরা কাঠমান্ডু বা পোখরা যেতাম, রাস্তার এক জায়গায় তারা গাড়ি থামাই দিত, মানে ক্যান্টনমেন্ট মনে করেন একটা, মাওবাদীরা। আমাদের দেশে যেরকম ক্যান্টনমেন্টের এক পাশে গাড়ি থামায়, তারাও এরকম একটা স্থাপনার পাশে গাড়ি থামাই দিত, দিয়ে বলতো যে সমস্ত সবাই লাগেজ নিয়ে হ্যাঁ হাঁটো, না লাগেজ নিয়ে হাঁটো। প্রায় 1 কিলোমিটার কম আর কি। হ্যাঁ, মানে কি গাড়ি যেতে দিবে না? না, গাড়িটা তারা চেক করবে। ও, গাড়ি চেক করবে, আর আমরা লাগেজগুলি তাদেরকে চেক করে আমরা হাঁটো। এর মধ্যে কোনো হ্যাঁ মানে তাদের বিস্ফোরক আছে কিনা তারা প্রতিটা লোককে চেক করলো, আর গাড়িটার মধ্যে কিছু আছে কিনা সেটাও চেক করলো। হ্যাঁ, এখন যদি গাড়িটাকে এমনি চেক করে দেয়, হয়তো কিছু থেকে যেতে পারে, মানে একবারে নিশ্চিত হওয়ার জন্য সবাইকে নামাই দিয়ে, এটা তাদের রুটিন ওয়ার্ক, করতেই হবে। এরকম যতবার গেছে নেপালে মাওবাদী থাকাকালীন এটা আমাদের করতে হয়েছে। হ্যাঁ, আমাদেরকে নামিয়ে দিত, নামিয়ে তারা আরো অনেক দূর। ওটা কি শুধু পর্যটকদের গাড়িটাই এরকম নাকি লোকালদের? আমরা তো পর্যটক, আমরা তো তাদের লোকাল গাড়িতে উঠতাম, কারণ পর্যটকদের আলাদা কোনো গাড়ি ছিল না, এখনও তো নাই। আচ্ছা, মানে এখন যেমন পর্যটকদের জন্য আলাদা ট্রান্সপোর্ট আছে, তখন তো নেই, তখন তো লোকাল ট্রান্সপোর্টেই যাইতে হতো। এখনো কিন্তু কাকরপিঠাতে যে গাড়িটা যায়, হ্যাঁ কাঠমান্ডুতে একটা বাস বোধহয়, হ্যাঁ সকাল 5টার সময় 6টার সময় ছাড়ে, এই গাড়িটা কিন্তু যাত্রীবাহী গাড়ি, এটাতে কোনো পর্যটক না, সবাই ওঠে। ওকে ওকে ওকে, হ্যাঁ সবাই ওঠে। হ্যাঁ, আর আপনি যেটা বলছেন পর্যটকবাহী গাড়ি, সেটা হলো কাঠমান্ডু থেকে পোখরা যেটা যায়। হ্যাঁ, কাঠমান্ডু থেকে পোখরা, সেখানে একটা এসি গাড়ি যায়। হ্যাঁ, 3-4টা যায় 10 মিনিট 20 মিনিট পর সকালে, সেটা হলো আমরা বলি যে পর্যটকবাহী গাড়ি। ওটাতে সাধারণত টুরিস্টরা যায়, আর লোকালরা যায়, আর একটা বোধহয় নন এসি কিছু আছে লোকাল ট্রান্সপোর্ট। কিন্তু এই যে কাকরভিটা থেকে কাঠমান্ডু বা পোখরা যাওয়ার জন্য এখন যেমন কিছু কোস্টার সার্ভিস আছে, যে টুরিস্ট কোস্ট টাইপ, এখন হতে পারে, এখন ঠিক আমার জানা নাই। এই 5-7 বছর তো আমি এই বাই রোডে কোনো পাঠাই না। আচ্ছা, এটা আমরা পাঠাইছি অনেক আগে। আচ্ছা, মানে ওই সময় ছিল না, ওই সময় লোকাল ট্রান্সপোর্টেই যেতে হতো, এবং তারা প্রত্যেকটা চেক করতো, মাওবাদী চেক করে তারপরে ছেড়ে দিত। আচ্ছা, এই কঠিন সময় আমরা বললাম আর কি, যে কঠিন সময় আমরা মানে ট্যুরিজমকে না বলি নাই, যে মাওবাদীরা আসছে তাহলে আমরা অন্য পথ ধরি, আমরা ট্যুরিজম ছেড়ে দিই। হ্যাঁ, এটা ভাবি নাই, কাজ করতে হবে, যে আসুক। আমি তো আমার ট্যুরিজমের নেশাই লেনে আসছে, এখানে ওই কাউকে খুশি করে দেওয়া। একটা হচ্ছে কঠিন পথ পাড়ি দিয়েই আসলে এতগুলো বছর চলছেন, বুঝতেছি। তো এখন হচ্ছে আপনি তো যেটা বুঝলাম যে ইন্ডিয়া থেকে আপনি নেপালের নিলেন, ভুটানের কাউন্টার পার্ট কিভাবে? ভুটানেরটা মনে নাই, তবে ভুটানেরটা এখন মনে পড়তেছে না। ঈদ উপলক্ষে প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের দ্বারা আয়োজিত মোট 45টি দেশি ও আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ রয়েছে। লিস্টে উল্লেখিত মূল্যে ট্যুর প্যাকেজ পেতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। তবে আমার যা মনে হচ্ছে, মানে একটা এরকমই কোনো একটা প্রিন্টিং ম্যাটেরিয়ালস অথবা অন্য এজেন্টের সাপোর্ট দিয়ে ধারণা দিয়েছিল আমাকে, যে ভুটান বর্ডারে যাওয়ার পরে একটা তারা মানে তারা পারমিশন লাগে, পারমিশনটা নিতে হবে। এর আগে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা কাজ শেষ, কারণ ইন্ডিয়ান ভিসা কিন্তু আমি নিয়ে তো ঢুকলাম ইন্ডিয়াতে যখন ভুটান ঢুকলাম, তখন কিন্তু ইন্ডিয়ার কাজ, ভুটানের ভিসার কাজ শেষ, আমাকে আবার ভুটান থেকে ভিসা নিতে হবে। মানে ভুটান থেকে ফেরার পথে ইন্ডিয়ার ভিসা নিতে হবে, রাইট? তো তখন আমরা ফুনসুলিংয়ে আমরা প্রথম রাত থাকতাম, বেশিরভাগ প্রথম রাত। হ্যাঁ, কারণ কি সন্ধ্যার সময় গেলে হয়তো কি গাড়িটা মিস হতে পারে, সেই জন্য আমরা রাতটা থাকতাম, থেকে পরদিন সকালে আমরা ভুটানের যে একটা গাড়ি ছিল, গাড়িটা খুব ভালো 19 সিটের গাড়ি, সেই গাড়িটাতে আমরা সিট নিয়ে নিতাম একদিন আগে থেকে, আর ভিসাটা নিতাম বা পারমিশন নিয়ে নিতাম পরের দিন সকালে। ওখানে যেতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লাগে, ফুনসুলিং থেকে থিম্পু যেতে। ওভাবে আমরা চলে যেতাম। আর ফুনসুলিং থাকাকালীন
ফুনসুলিং থাকাকালীন যে হোটেলে আমরা ছিলাম ওই হোটেলের থেকে আমরা ফুনসুলিংয়ের কিছু হোটেলের অ্যাড্রেস নিয়ে তাদেরকে ফোন করতাম এবং তাদের যে এখানকার ফুনসুলিংয়ে যে আছে না হোটেলগুলি তাদেরকে দিয়ে ওগুলি বুক করাতাম। ও আচ্ছা, মানে এই আগের দিনের হোটেল আজকে বুক করে যাচ্ছে। ধরেন হয়তো ফুনসুলিং থেকে গেলেন পারো না থিম্পু গেলেন, তারপরে থিম্পু থেকে হয়তো পারো বা ওইরকম আরো যে জায়গাগুলো যাবেন ওখান থেকে আবার অনওয়ার্ড বুকিং গুলা, কারণ এখানে হোটেলগুলি বেশি যে মানে ভিড় হতো না। এই যে কারণ হলো কি পাহাড়ি তো, পাহাড়ের কারণে অত বেশি পর্যটক এখনকার মতো অত বেশি ছিল না। কিন্তু ধরেন হোটেলের ভাড়া হেরফের হতো না, মানে আপনারা তো একটা প্যাকেজ দিতেন, নির্দিষ্ট রেটে প্যাকেজ বিক্রি করতেন। আমরা ধারণা নিতাম আগে থেকে কত হইতে পারে ভাড়া। মানে ওখানে ধরা যাক আমি এমনি অনুমানে ধরা যাক আপনি 1500 টাকায় হয়তো হোটেল নেবেন, এরকম একটা আইডিয়া ছিল। তো সেটা হয়তো কখনো 1600 হতে পারতো বা 1400 এরকম। এতে আমরা কোনো ভাবতাম যে 50-60 টাকা দিয়ে যদি হবেই, এটা তো আর মানে ফিক্স থাকবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, এ তো হতেই পারে, আর যদি হয়ে যায় নিতেই হবে, আমাদের প্রফিট থেকে মাইনাস হবে। আর যদি দেখা গেল যে হোটেল একটু অনুমানের চেয়ে কমে পেয়ে গেলেন তখন এক্সট্রা সার্ভিস দিয়ে কভার করে দিতেন নাকি? না, ওই প্রফিট বেশি হইতো। হ্যাঁ, প্রফিট বেশি হতো, কারণ আমরা বেশি এবার এক্সট্রা সার্ভিস কি দেবো, সবাই তো ঘোরাচ্ছি। হ্যাঁ, ঘোরাটা ঠিক থাকতো। আমরা সবসময় করতাম খাওয়া দাওয়ার একটা ইয়ে আছে না, যে হয়তো খাওয়াটা আমরা সবসময় বলতাম কি যার যার খাবারটা আগে থেকে এটা চালু রাখছিলাম, যে খাবারটা লাঞ্চ ডিনারটা আমরা ওদের মধ্যে নিব না। নিলে হয় কি কেউ বলবে যে আমি তো মাংস খাই না, আমি চিকেন খাই। আচ্ছা, ওই সময়ও আপনারা লাঞ্চ ডিনার আলাদা রাখতেন? হ্যাঁ, চেষ্টা। আমি তো ভাবছি যে এটা বুঝি আধুনিক আইডিয়া। না, এটা ইন্ডিয়ান ট্যুরে দিতাম আমরা। ইন্ডিয়ান যে ইয়ে আছে না, যে ক্যাটারিং সিস্টেম, সেখানে আমরা খাবার দাবার দিতাম, কারণ ক্যাটারিং আছে আমাদের সাথে। হ্যাঁ, ওটা তো নেপাল ভুটানে তো যখন আমরা যাইতাম এগুলিকে আমরা লাঞ্চ ডিনারটা আলাদা করে দিতাম, কারণ এগুলি রাখলে হয়তো কি ওই পাশের যে ভালো লোকটা, সুন্দর লোকটা বা হ্যান্ডসাম লোকটা, সেও দেখা যায় আমার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, কারণ কি খাওয়া নিয়ে। আচ্ছা, হ্যাঁ, খাওয়া একটা জটিলতা থাকে। অনেক সময় হয়তো বলে যে আমার এই মাংসটা গন্ধ লাগছে, হ্যাঁ, বা স্বাদ সে বাড়ির মতো স্বাদ পায়নি, এরকম একটা ব্যাপার থাকে। এনিওয়ে, তো আপনার কাছে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যই জানলাম। এখন আমার আর একটা যেটা জানার একটা সবচেয়ে বেশি কিউরিয়াসিটি, সেটা হলো আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিতেন, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে একটা নির্দিষ্ট ডেটে যে প্যাকেজ রেডি করে বাসে তুলে দিতেন। ওই সময় কি সবগুলো ট্যুরে ঢাকা থেকে কোনো গাইড দেওয়া হতো নাকি দিতেন যে যেমন বর্ডারে গিয়ে? না, আমাদের পূর্বেকার মানে কি এই বিশেষ করে 10 সালের 13 সালের পরে আগের যত ট্যুর ছিল, আমি আগের 13 সালের আগের আমরা সমস্ত ট্যুরে আমরা গাইড দিতাম। তা এখন বলতে পারেন যে 13 সালটা কেন আবার রাখলেন, 13 সালের পরে গাইড দেন না কেন, এটা এবার সালের কোনো সমস্যা আছে নাকি? না, সালের কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ এখন হোয়াটসঅ্যাপটা একটু ইজি হয়ে গেছে। হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের দেশে একটু, হ্যাঁ, মানে হোয়াটসঅ্যাপ আছে, অন্য দেশে হয়তো একটু আগে ছিল, আমরা কিন্তু পরে পেয়েছি। ফেসবুকটা পরে পেয়েছি, অন্য জায়গায় হয়তো 2 বছর আগে আসছে, আমাদের একটু 2 বছর পরে আসছে, কারণ এটা চর্চার ব্যাপার। হ্যাঁ, ওই যে ইমো ছিল আরো কি। হ্যাঁ, ওগুলো আমরা কখনো ইউজ করি নাই, কিন্তু ফেসবুকও আমরা স্লো ছিলাম এই সেক্টরে। হ্যাঁ, এখন যেন ফেসবুকের প্রতি সবাই এটা ছাড়া চলে না। হ্যাঁ, তো 8 সালে তো ফেসবুক চালু হয়েছে। ফেসবুক বোধহয় 2004 বা 5 সালের দিকে, এরকম না, 4-5 যাই হোক, তখন কিন্তু আমরা তখন খুব লিমিটেড একটা আমরা নেই মানে ভাবছি যে আমরা ফেসবুক কোনো বিজ্ঞাপনে দিতাম না, ভাবতাম যে এই 5-7 জন 10 জন লোক যাই না কি লাভ হবে। হ্যাঁ, আমি পেপারে বিজ্ঞাপন দিব, হাজার শত লোক জানবে। আপনি প্রথম আলোতে বিজ্ঞাপন দিতেন আমি দেখছি। হ্যাঁ, প্রথম আলো, ইত্তেফাক সব আমার মানে আমাদের বিজ্ঞাপনের মানে ইনকামের তুলনায় বিজ্ঞাপন চলে গেছে বেশি। মানে আছে না, মানে বড় বড় প্রতিষ্ঠান কিন্তু হিসাব করে যে যদি তারা এই 500 টাকা ইনকাম করে, তারা হয়তো 10% রাখে বিজ্ঞাপনের জন্য। হ্যাঁ, আমার এমন হয়েছে যে 500 টাকা ইনকাম করছে, আমি 1000 টাকা ইনকাম মানে বিজ্ঞাপন চলে গেছে। হ্যাঁ, তো এতে হয়েছে কি আয়ের চেয়ে বেড়ে গেছে। হ্যাঁ, বিজ্ঞাপনে বেশি হয়ে গেছে, প্রতিষ্ঠান নাম সবাই জানে, কিন্তু সেই তুলনায় অফিস বাড়ে নাই, অফিস বড় হয় নাই। হ্যাঁ, মানে বিজ্ঞাপনে আপনাকে যত বড় হিসাবে মানুষ জানে, হয়তো অফিস আপনার তত বড় ছিল না, কিন্তু কার্যক্রম তো বড় ছিল। কাজ তো আসলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ আসার পর থেকে আমরা কাজ বাড়াইতে পারছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যত দক্ষ ছিলাম না, তত কিন্তু আমরা পিছনে ছিলাম বলতে গেলে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ তো বেশি দিন আগের না, কিন্তু ধরেন আপনার এই যে নেপাল, ভুটান, এখন হলো
যে আপনি নেপাল ভুটানের বাই রোডের যে প্রোগ্রামগুলোর কথা বলেন, এগুলো তো বোধ হয় 2003, 4, 5 সালের এই দিকের কথাই তো বোধ হয় বলছেন। এগুলি হ্যাঁ, নেপালে তো সবসময় আমাদের গ্রুপ যায়। হ্যাঁ, সব অনেক নেপালে অনেক গ্রুপ গেছে আমাদের, নেপাল, ভুটান, ইন্ডিয়া, অনেক গ্রুপ, এগুলো হিসাব নাই। হ্যাঁ, হিসাব নাই। আমরা বলতে পারি যে আমরা আসলে বলি আর কি যে আমরা হয়তো বা 25,000 লোককে এই পর্যন্ত সার্ভিস দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, 25,000 লোককে সার্ভিস দিয়েছি, এটা আমরা বলি বিভিন্ন লেখালেখিতে। কারণ আসলে হয়তো একটু বেশি হইতে পারে বা এরকম আর কি, কিন্তু আপনি দীর্ঘদিন থেকে প্রায় 30 বছর আপনার আবার অনেক বড় বিজ্ঞাপন দিতেন, অনেকগুলো দেশ একসাথে ট্যুর করতেন। তো কিন্তু আমি কখনো কিন্তু বলি আর কি, এটা জাস্ট জানার জন্য, বড় কর্পোরেট গ্রুপের দিকে আমার কোনো ছিল না, আগ্রহ ছিল না। কেন? কারণ কি, যারা কর্পোরেট গ্রুপ আমার কাছে সরাসরি আসতো ওগুলি আমি ধরতাম। আর যারা বলতো যে এই ভাই আসেন, একটা কম্পিটিশন, তো এখানে আমরা ওপেন টেন্ডার সাবমিশন করেন, আপনি যদি আপনি পেয়ে যান, মানে প্রাইস কম্পিটিশন করে কাজ নিতে হবে, এই জন্য আপনি। আমি একবার একটা কম্পিটিশনে গিয়েছিলাম। আচ্ছা, তো এটা কনস্ট্রাকশন গ্রুপ ছিল, মানে অ্যাসেট টেসেট এরকম একটা নাম ছিল হয়তো বা এরকম। তো এই গুলশান অফিস ছিল ওনার। লাস্ট আমি তো মানে লয়েস্ট হয়েছিলাম। তো তারা লাস্টে বললো কি, আমাকে 2 দিন পরে এসে সিগনেচার করতে হবে। কি সিগনেচার? যে পেমেন্টটা কীভাবে হবে। হ্যাঁ, তো বললো যে এটা আমাদের লেখা থাকবে, পেমেন্ট এখন তারা ট্যুরের আগে 50% দিয়ে দিবে, আর ট্যুর শেষ করে আসার পরে বাকি 50% দিবে। হ্যাঁ, তো আমার কথাটা মনপুত হইল না। আচ্ছা, মানে ওনাদের পেমেন্ট পলিসি আপনার পছন্দ হয়নি, কারণ আপনি কি ট্যুরে যাওয়ার সময় পুরো ক্লিয়ার। কারণ আমাদের তো সিস্টেম এইটা, এই মানে অন্য পৃথিবীর অন্য সেক্টরে কি আছে জানি না, আমাদের ট্যুরিজম সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এভাবেই কিন্তু আমরা দেখে আসতেছি। এখন কেউ যদি বলতে আমেরিকায় আরেক সিস্টেম দেখছি, ইউরোপে আরেকরকম দেখছি, আমি জানি না ওগুলি কীভাবে। কিন্তু আমি তো এই পর্যন্ত 60-70টা দেশের সাথে কাজ করি বর্তমানে। তো এগুলির সাথে আমি দেখি যে সবাই পেমেন্টটা আগে দিলে কাজটা দেখি যে ভালো এবং কাজটা আগায় যায়। আর যখনই আমি স্লো করলাম, দেখলাম যে কাজটা আমার হইলো না, কাজটা আমি পাইলাম না, কাজটা সে করলোই না, তাহলে আমার লাভ হইলো কি? হ্যাঁ, মানে হচ্ছে যে পৃথিবীর কোনো কাউন্টার পার্ট তো আপনার কাছে বাকি রাখছে না। না, তাহলে আপনি কেন কর্পোরেট হাউসকে বাকি দিবেন? এই তো। এবং একটা যে সেটা আমার নিজের প্রশংসা নিজে করা ভালো না, তবে একটা ইন্ডিয়ান এক ভদ্রলোক যার সাথে আমি দিল্লিতে 2013 সাল থেকে কাজ করি। আচ্ছা, বর্তমানে দীর্ঘদিন। হ্যাঁ, 13 সাল থেকে এখন 25 সাল, প্রায় কত বছর? 12 বছর। সে ওর অ্যাড্রেস কোথায় পেলাম? ওর অ্যাড্রেস পেয়েছি আমি এই আপনার ফেসবুকে বা এরকম কিছু পেয়েছি। তার কিছু কাজ আমার খুব ভালো লাগছে, ডিটেলস লিখে সে ইয়াতে, তার আইটিনিতে বিস্তারিত লিখে। তো এই ভাবলাম যে তার সাথে যোগাযোগ করি, সে অনেক করলো ভালো। পরে দেখলাম যে সে এবং তার ওয়াইফ দুজনেই দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। হ্যাঁ, এবং তারা পর্যটনের তাদের নেশা। ভদ্রলোক এখন দিল্লি না, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একজন লিডার। আচ্ছা, হ্যাঁ, লিডার তো অনেক ধরনের লিডার আছে, কিন্তু সে ওরকম লিডার না, মানে লিগ্যাল পর্যটনকে টিকায় রাখার জন্য সে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং সে এই লাইনে খুবই দক্ষ লোক। হ্যাঁ, এবং কীরকম বলবো যে এক ভদ্রলোক কিছুদিন আগে 7-8 মাস আগে একটা ট্যুরে গেল কাশ্মীরে আমাদের মাধ্যমে। তো তাকে আমরা ভিআইপি ট্যুরিস্ট হিসেবে চিহ্নিত করি। মানে কখন গেল ট্যুরে? কিছুদিন আগে, এখন থেকে প্রায় 6-7 মাস আগে। হ্যাঁ, মানে হ্যাঁ। তো এই ভদ্রলোক কিন্তু আরও 2টা ট্যুরে গেছে আমাদের মাধ্যমে। ওই ট্যুরে যাওয়ার আগে প্রথম গেল মালদ্বীপ, 3-4 মাস পরে গেল নেপালে। লাস্ট ট্যুরটা করলো সে কাশ্মীরে। তো কাশ্মীরে যখন যায় তখন আমি এই মিস্টার দিল্লির যে আমার যার সাথে কাজ করতে তাকে বলছিলাম যে দেখো আমার ওরা কিন্তু আমি ভিআইপি গেস্ট হিসেবে চিহ্নিত করি, তারা খুব ভালো, তুমি অরিজিনাল 3 স্টার হোটেল দিও, কখনো ক্যাটাগরি দিও না। হ্যাঁ, তো মানে ক্যাটাগরি মানে কি, যে কিছু হোটেল থাকে যে অ্যাকচুয়াল 3 স্টার আর কিছু থাকে 3 স্টার ক্যাটাগরি মানে 3 স্টারের মতো। হ্যাঁ, কিন্তু 3 স্টার না অ্যাকচুয়ালি। ওকে, তাকে আপনি একদম শার্প 3 স্টার দিতে বললাম। ওকে, তাই তখন সে আমাকে দিল। হ্যাঁ, তাহলে আমি তার সাথে কাজ শুরু করলাম। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু যাকে সার্ভিস দিব ফ্যামিলি, তার সাথে কথা হয়েছিল 3 স্টার হোটেল দিব, কিন্তু ক্যাটাগরি কি এমন কথা ছিল না, ক্যাটাগরি বা মানটা নিয়ে কথা ছিল, শুধু 3 স্টারে ছিল। তো এটা বলার পরে সে ভালো হোটেল দিল,
আমার লোকগুলো ঘুরে আসলো, ঘুরে আসার পরে আমার আবার ওদের আবার নিয়ম আছে যে ফিডব্যাক দিতে হবে যে এই ভদ্রলোক কি মন্তব্য দিল, মানে টেলিফোনে হোক রিভিউ দিতে হবে। তা আমি তাকে বারবার রিং করি, ভাই আপনি একটু জানান আমাকে, সে ফোন ধরে না। ফোন না ধরাতে একদিন তার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তাকে পেয়ে গেলাম আমি। হ্যাঁ, পেয়ে যেয়ে তাকে বললাম যে ভাই আপনার একটা জানা দরকার, তো যে আমাকে পাঠাইতে হবে দিল্লিতে, যে আপনারা ভালো মন্দ খারাপ কি ছিল কিছু বলতে হবে তো ট্যুর থেকে মানে আমাদের ট্যুর অনেক ভালো হয়েছে, অনেক ভালো, মানে সে ওভার কনফিডেন্ট, ভালো হয়েছে, এটা নিয়ে কোনো কথা বলা দরকার নেই, এমন একটা ভাব, এটার কোনো সাবজেক্ট না, ভালো হয়েছে, এরকম বোঝা গেল। তা আমি অফিসে এসে পরে চেক করলাম যে এত কনফিডেন্ট কারণ কি, দেখলাম যে হোটেল সে 4 স্টার দিয়ে রাখছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ সে হয়তো ভাবছে যে 3 স্টার হোটেল সে 10টা আইটেমের ব্রেকফাস্ট পাবে, হ্যাঁ, এখন সে পেয়ে গেছে 40 আইটেমের ব্রেকফাস্ট, রুম পেয়ে গেছে বিশাল রুম, তো তার মধ্যে তো কমপ্লেন থাকার কথা না। হ্যাঁ, তো সে এই হলো আমার যে এখন যার সাথে কাজ করি, সে এরকম করে মাঝে মাঝে যে আমার সাথে ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য, যে সে অনেক মানে লাগলে কিছু হয়তো অনেক সময় প্রফিট মার্জিন নিজের দিকে কিছু কমায় আনে, তারপরও গেস্ট স্যাটিসফ্যাকশনটা করতে চায় আর কি। তো এরকম কিছু লোক আমার আছে যারা আমার ভালো সার্ভিস দেয়। আর তাছাড়া আরেকটা জিনিস বলি, আমি একবার আমার ফ্যামিলি নিয়ে শিলং গেছিলাম। শিলং যাওয়ার পরে আমার ফ্যামিলি বলল যে আরও প্রায় এটা বল করোনার আগের কথা। হ্যাঁ, আমার ফ্যামিলি বললো যে তুমি না বলছিলে যে আমাদেরকে দিল্লি, আগ্রা, জয়পুর বা আজমির শরীফের দিকে নিয়ে যাবা। আমি তো হ্যাঁ বলছিলাম তো, কিন্তু এখন তো যেটা তো ঢাকাতে প্রিপারেশন হয় নাই, এতটুকুই শেষ। তা আমি বললাম ঠিক আছে, দেখি ট্রেনের টিকিট যদি পেয়ে যাই আমি এবারে ট্রাই করব। তা আমি শিলংয়ের ট্রেন স্টেশনে গেলাম, গিয়ে বললাম দেখি তো আমাদের 4টা টিকিট দিতে পারেন কিনা। বললো যে হ্যাঁ ঠিক আছে, টিকিট আছে। হ্যাঁ, ভালো ট্রেন এসে। মানে কোথায়, দিল্লি যাওয়ার না কলকাতা যাওয়ার? না, দিল্লি যাওয়ার, শিলং থেকে। হ্যাঁ, যেই ট্রেনটা খুব ভালো ট্রেন, যেটা মানে বোধহয় 30 ঘন্টার মতো সময় লাগে না নাকি? না, 16 ঘন্টার কতটা আছে ট্রেন, ওই যে সবচেয়ে ভালো ট্রেন যেটা। হ্যাঁ, ওটা রাজধানী এক্সপ্রেস। ওটা বোধহয় শিলং থেকে, হ্যাঁ শিলং থেকে বোধহয়। যাই হোক, এটা চেষ্টা করলাম, এটা পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে হোটেলে এসে বললাম যে টিকিট কাটা হয়ে গেছে, বলছিল যেহেতু, আর আমার সাথে দিল্লি যার কাজ আছে এখন বর্তমানে, তাকে বললাম আমরা আগামীকাল আসতেছি। হ্যাঁ, তো তুমি এত আগে বলো নাই কেন? সে তার এভাবে বলতেছে, ঠিক আছে তুমি আসো, আমি সব ব্যবস্থা করে রাখতেছি। তা আমরা গেলাম, যে এয়ারপোর্ট, তারা আমাকে এয়ারপোর্টে ট্রেন স্টেশন রিসিভ করলো। তারপরে এই ওই সময় থাকাকালীন সে আমাদেরকে, দিল্লিতে আমরা হয়তো 4 রাত ছিলাম, সেটা 4 স্টার হোটেল দিল, রুম দিল আমাদেরকে, আমাদের 4 জনের জন্য। খাওয়া দাওয়ার কোনো খরচ আমরা বহন করতে দেয় নাই, খাওয়া দাওয়া, গাড়ি, থাকা, এগুলো কোনো খরচ বহন করতে দেয় নাই। তারপরে একটা গাড়ি দিল, যাতে করে আমরা আগ্রা, দিল্লি, আজমির, মানে এই ট্যুরটা সব কভার করে, গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে, হ্যাঁ এটা কভার করে একটা গাড়ি দিয়ে দিল। আর একটা রেস্টুরেন্টে সে আমাদেরকে আপ্যায়ন করলো, আমরা যেমন চাইনিজ রেস্টুরেন্টের সন্ধ্যার সময় অবশ্যই বসি, এরকম একটা, ওদের তো চাইনিজ রেস্টুরেন্ট নাই ইন্ডিয়া, তো দিল্লি, তারা একটা অন্য রেস্টুরেন্ট, কিন্তু খাবার দাবার খুব ভালো। তারপরে একটু গল্প গুজব শুরু হলো, ওনার ওয়াইফ আসলো আর ভদ্রলোক আসলো, আমরা তো 4 জন ফ্যামিলি ছিলাম। সে কথা বললো যে চাইনিজরা খুব হিসাবি, চাইনিজরা চেষ্টা করে, মানে কখনো যদি কোনো টাকা ভুলে যায় কেউ, এই জন্য সে আস্তে আস্তে ধীরে ধীরে এটা টাকা দেওয়ার চেষ্টা করে, মানে সে দিবে না, নিজের ইচ্ছে দিবে না, মানে চেষ্টা করে যে আপনি ভুলে যান টাকাটা। আচ্ছা, তার মানে সে ডিউ ক্লিয়ার করে খুব স্লোলি। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা বলেছি। হ্যাঁ, আর সে আমার সামনে বলতেছে এদিক দিয়ে আমিন্দা হলো বেস্ট। হ্যাঁ, মানে হিন্দিতে বলতেছে, সে বাংলা পারে না। হ্যাঁ, আমিন্দা, এই কথাটা আমিন্দা বলছে, এটা আমার মনে আছে, বেস্ট বলছে কি জন্য, আমি নাকি অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিই। আচ্ছা, তাই আমি বললাম যে এটার কারণ আছে। এটার কারণ হলো আমার পলিসি হলো, আমার তো কোটি টাকা তো সে দিতে পারবে না, আমি তো অ্যাডভান্স দিলাম কত টাকার, নাহলে 50, 20, 40, 1 লাখ দিলাম, যাই হোক 1 লাখ 2 লাখ টাকাই বড় জোর, কিন্তু ফুল টাকা তো আমি দিলাম না। কিন্তু এতে কিন্তু সে যে স্পিডে কাজ করবে, আমার কাজটা কিন্তু আগে হয়ে গেল। এখন আমি অন্য একটা কাজ নিয়ে চিন্তা করতে পারতেছি। প্রতিটা লোকের কিন্তু 24 ঘন্টা টাইম, এই 24 ঘন্টাতে কিন্তু আমরা বেশি কেউ পাইতেছি না। এখন যদি আমি একটা কাজের পিছনে যদি আমি 8 ঘন্টা সময় নষ্ট করে ফেলি একটা কাজের পিছনে, তাহলে কিন্তু আমি স্লো হয়ে গেলাম। আমি টাকাটা দিয়ে দেওয়া মানে ইন্ডিয়ার টাকাটা আমি ইন্ডিয়াকে দিয়ে দিলাম, অ্যাডভান্স করে ফেললাম, মানে ইন্ডিয়ার লোক এখন দৌড়াবে, আমার মাথায় চিন্তা নেই, মানে তারও আসলে পেমেন্ট পাওয়া নিয়ে সমস্যা নেই, সেও কনফিডেন্ট, তাহলে তার কাজের গতি দেখা গেল সে আমার হোটেল বুকিং সব পাঠিয়ে দিল।
আমি তাড়াতাড়ি আমার লোকদেরকে এগুলি দিয়ে দিলাম, তখন আমার লোকগুলি কনফিডেন্ট তার ফুল টাকা আমার দিয়ে দিল, কাজটা অনেক দ্রুত হয়ে গেল। এখন যদি আমি স্লো করতাম পেন্ডিং থাকবে, তখন পেন্ডিং থাকবে। সবকিছু এই জন্য আমার pending পলিসি হলো আমি টাকা অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করি, এটা আমার পলিসি। কাজ হবে কি হবে না পরে দেবে, কিন্তু এই পর্যন্ত কোনো টাকা আমার বিপদে যায়নি, বিপদে যায়নি, মানে কোনো টাকা মিসিং হয়নি, মিসিং হয়নি। তবে যে করেছে একটা, সে বাংলাদেশি লোকে করেছে, সে বাংলাদেশি লোক, ঢাকার ছেলে, হ্যাঁ, তাই সে কিন্তু বাইরের ছেলে না, বাইরের লোক না। আচ্ছা, আমরা নিশ্চয়ই সেই গল্প আরেকদিন শুনবো। তো আজকে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আমরা আরো এর পর্বে আমন্ত্রণ জানাবো, সেদিনও নিশ্চয়ই এসে ইনশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে মাঝে মাঝে ডাকছেন আপনারা, এত সময় আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। তো ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। না, নিশ্চয়ই আপনার কাছে অনেক কিছু জানার আছে, এই জন্যই মূলত আপনাকে ডাকা আর কি। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আপনারা তো আমিন ভাইয়ের কাছে গল্প শুনলেন, ওনার অভিজ্ঞতা থেকে, ওনার অতীতের ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানলাম। নেপালে ওনারা যখন ট্যুর করেন, সেই ট্যুরের সময়গুলো কত কঠিন ছিল, বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করা কত কঠিন ছিল। আজকের মতো তো গুগল করলেই সব কিছু জানা যেত, তখনকার বাস্তবতা সেরকম ছিল না। ওনার এরকম একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আজকে বাস্তবতায় এসে পৌঁছেছেন, আজকের তুলনামূলক সহজ অবস্থার ভিতরে ওনারা পৌঁছে গেছেন। এই অবস্থায় আসতে তাদেরকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আমিন ভাই আজকেও সফলভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। ওনার জন্য শুভকামনা। ঈদ উপলক্ষে প্রাইম ট্যুরিজম নেটওয়ার্কের দ্বারা আয়োজিত মোট ৪৫টি দেশি ও আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ রয়েছে। লিস্টে উল্লেখিত মূল্যে ট্যুর প্যাকেজ পেতে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। চলো ঘুরে আসি বাংলাদেশ, হৃদয়ের টানে, হৃদয়ের টানে। চলো দেখে আসি বাংলাদেশ, জেগে রাখি প্রাণে, জেগে রাখি প্রাণে। পর্যটনিয়া, ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া।